আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বোন। সুমন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। তোমরা ইতোমধ্যেই জেনে গেছো যে সুমন শিক্ষা পরিবারের পক্ষ থেকে এসএসসি আইসিইউ 2025 অনলাইন ক্লাসটি আমরা সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিচ্ছি। এরই ধারাবাহিকতায় আজকের এই ক্লাসে বাংলা মেন্টর হিসেবে আমি তোমাদের সাথে আছি। তো আমাদের আজকের ক্লাসের বিষয় নির্ধারণ করা হয়েছে কারক, যা বাংলা ব্যাকরণের অত্যন্ত মেজর একটা পার্ট প্লে করে। তো আমরা যারা আজকের এই ক্লাসটি করতেছি বা যারা ভিডিওতে ক্লাসটি করব, তো তোমরা অবশ্যই নোট করে করে পড়বা, কারক সম্পর্কে মোটামুটি একটা ধারণা পাবে। কথা না বাড়িয়ে আমরা আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকের ক্লাসের বিষয় আবারও বলছি, আজকের ক্লাসের বিষয় নির্ধারণ করা হয়েছে কারক। তো কারক শব্দটি হচ্ছে সংস্কৃত ভাষার শব্দ, অর্থাৎ সংস্কৃত ভাষা থেকে এই কারক শব্দটি আছে। তো আমরা লিখতে পারি হচ্ছে কারক শব্দটি হচ্ছে সংস্কৃত ভাষার শব্দ, সংস্কৃত শব্দ বলতে পারি। তো এই কারক হচ্ছে ব্যাকরণের বাক্যতত্ত্বে আলোচনা করা হয়। ব্যাকরণের যে আলোচনার বিষয় অর্থাৎ বাক্যতত্ত্ব নামে একটা আলোচ্য বিষয় আছে, সেখানে হচ্ছে কারক আলোচনা করা হয়। তাহলে আমরা বলতে পারি কারক হচ্ছে আলোচনা করা হয় ব্যাকরণের বাক্যতত্ত্বে। আর কারক শব্দটি যদি পদের দিক থেকে আমরা দেখতে চাই, তাহলে কারক শব্দটি হবে হচ্ছে বিশেষ্য পদ। কারক শব্দটি হবে বিশেষ্য পদ, যেটাকে ইংরেজিতে বলে হচ্ছে নাউন। তো আমরা যদি এটার প্রকৃতি প্রত্যয় নির্ণয় করতে যাই, তাহলে আমরা দেখবো হচ্ছে কিরি যোগ নক, অর্থাৎ যা হচ্ছে ক্রিয়া সম্পাদন করে, যা ক্রিয়াপদ সম্পাদন করে। তো তোমরা দেখে থাকবে যে কারক হচ্ছে মূলত ক্রিয়াপদের সাথে নামপদের যে একটা সম্পর্ক। একটা বাক্যের মধ্যে অবশ্যই ক্রিয়াপদ থাকতে হবে, ক্রিয়াপদ ছাড়া কখনো বাক্য হয় না। তো ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক, এটাই হচ্ছে মূলত কারক। তো এই কারক সম্পর্কে যে বেসিক যে তথ্যগুলো, এগুলো একটু মাথায় রাখতে হবে। তো কারক হচ্ছে 6 প্রকার: কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদান কারক, অপাদান কারক আর হচ্ছে অধিকরণ কারক। তো আমাদের কারক করতে গেলে যে দুইটা কারকে আমরা বেশি সমস্যা ফেস করি, বা যে দুইটা কারক আমাদের নির্ণয় করতে খুব বেগ পেতে হয়, সেদিক থেকে আমরা অধিকরণ কারক আর হচ্ছে অপাদান কারক, আমরা এই দুইটা কারক করতে গেলে আমাদের একটু বেগ পেতে হয়। তোমরা সেদিক থেকে এই দুইটা কারক কম্পেয়ার করে পড়াশোনা করবো। তোমরা প্রথমেই অধিকরণ কারক পড়বো, তারপর এক পাশে অপাদান কারক পড়বো, কম্পেয়ার করে পড়বো। যেহেতু এই দুইটা কারক হচ্ছে একটু ক্রিটিক্যাল, হয়ে যায়, তোমার সেদিক থেকে আমরা অধিকরণ কারক দিয়ে শুরু করতে যাচ্ছি। অবশ্যই তোমরা ক্লাসে নোট করবা। তো মূলত আমরা হচ্ছে অধিকরণ কারক দিয়ে শুরু করতে যাচ্ছি। তো অধিকরণ কারক হচ্ছে ক্রিয়া সম্পাদনের সময় এবং স্থান, অর্থাৎ যে স্থানে বা যে সময়ে ক্রিয়া সম্পাদন হবে বা ওই বাক্যের কাজটা সম্পাদন হবে, সংগঠিত হবে, ওই স্থান বা সময়টাই হচ্ছে মূলত অধিকরণ কারক। সাথে যদি কোনো বিষয় বুঝায় সেটা অধিকরণ কারক হয়। তো আমরা উদাহরণে গেলে অবশ্যই বুঝতে পারবো। তো আমি যদি বলি হচ্ছে নদীতে নৌকা বাঁধা আছে, নৌকা বাঁধা আছে, তাহলে এখানে যদি নদীতে নিচে দাগ দেওয়া থাকে এবং বলতে বলে যে নদীতে হচ্ছে কোন কারক, সেক্ষেত্রে আমরা দেখে থাকবো যে আমি বলছি যে অধিকরণ কারক মানে হচ্ছে স্থান বুঝাবে বা সময় বুঝাবে বা কোনো বিষয় বুঝাবে। তাহলে আমরা যদি বলি যে নদীতে নৌকা বাঁধা আছে, তাহলে আমরা যদি বলি যে কোথায় নৌকা বাঁধা আছে, অবশ্যই নদীতে। তার মানে হচ্ছে নদীতে একটা জায়গা বুঝাচ্ছে বা একটা স্থান বুঝাচ্ছে। সেদিক থেকে আমরা বলতে পারি হচ্ছে নদীতে হচ্ছে অধিকরণ কারক। তো তোমরা যদি এটা আরো একটু ভালোভাবে বুঝতে চাও, তাহলে এটা অধিকরণ কারক হচ্ছে ক্রিয়াপদকে যদি কোথায় কখন আর হচ্ছে কোন বিষয়ে দিয়ে প্রশ্ন করো, তাহলে তোমরা অধিকরণ কারক পেয়ে যাবে। তো আমি যদি বলি যে নদীতে নৌকা বাঁধা আছে, কোথায় নৌকা বাঁধা আছে? নদীতে নৌকা বাঁধা আছে। কোথায় নৌকা বাঁধা আছে? নদীতে নৌকা বাঁধা আছে। তার মানে নদীতে হচ্ছে অধিকরণ কারক। আবার যদি বলি হচ্ছে আমাদের একটা কমন উদাহরণ যে হচ্ছে তিলে তৈল আছে, তাহলে আমরা বলি যে হচ্ছে তিলের নিচে দাগ। তাহলে কোথায় তৈল আছে, কোথায় দিয়ে প্রশ্ন করি, আমরা জানি যে কোথায়, কখন, কোন বিষয়ে, এই তিনটা দিয়ে যদি প্রশ্ন করি তাহলে আমরা অধিকরণ কারক পেয়ে যাই।
তাছাড়া যদি স্থান, সময় এবং হচ্ছে কোনো বিষয় বোঝায় সেটা হচ্ছে অধিকরণ কারক। তাহলে নদীতে নৌকা বাঁধা আছে, তাহলে কোথায় নৌকা বাঁধা আছে? নদীতে, অধিকরণ কারক। আবার দিব যে আহ, আহ, তিলে তৈল আছে, কোথায় তৈল আছে? মানে কোথায় তৈল আছে? তিলে, মানে তিল একটা জায়গা বোঝাচ্ছে, অর্থাৎ ধরো এটা মনে করো তিল, এর মানে এর মাঝে তৈল আছে, তার মানে তিলটা একটা স্থান, তাহলে তিলটাই হচ্ছে অধিকরণ কারক। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা অবশ্যই আমার ক্লাসগুলো নোট করবা এবং বুঝতে মানে বুঝতে সমস্যা হলে আমাদেরকে পরবর্তীতে জানাবা, আমরা আরো ভালো করে, বা তোমরা কোন বিষয়ে ক্লাস চাও সেই বিষয়ে আমরা দেওয়ার চেষ্টা করব। তো আমরা মানে পরবর্তীতে যে কুলু আছে বা আছে, ওটা দিয়ে আমরা এখন উদাহরণ দেখবো। যদি বলি যে হচ্ছে বসন্তে কোকিল ডাকে, বসন্তে কোকিল, লেখা যদি ধরতে না পারো, আচ্ছা ঠিক আছে, বসন্তে কোকিল ডাকে, বসন্তের নিচের দাগ, বসন্তে কোকিল ডাকে, অর্থাৎ তাহলে আমরা বলতে পারি যে কখন বসন্তের নিচের দাগ, তাহলে আমরা বলতে কখন কোকিল ডাকে, কখন, মানে এটা একটা সময়, বসন্তকাল একটা সময় বোঝাচ্ছে, যে কখন কোকিল ডাকে, বসন্তে কোকিল ডাকে, তার মানে বসন্ত হচ্ছে এখানে অধিকরণ কারক হবে। আমার যদি বলি যে হচ্ছে সুমন, আমাদের ফাউন্ডার সুমন স্যার, যদি বলছে সুমন গণিতে ভালো, সুমন গণিতে, আসলে সে কিন্তু গণিতে ভালো, তোমরা অবশ্যই তার গণিত ক্লাস করে মজা পাবা। সুমন গণিতে ভালো, গণিতের নিচের দাগ, আমরা বলতে পারি না যে সুমন কোন বিষয়ে ভালো, সুমন কোন বিষয়ে ভালো, তাহলে সুমন গণিতে ভালো বা গণিত বিষয়ে ভালো বা সুমন ব্যাকরণে ভালো, এরকম বিষয়। সেক্ষেত্রে গণিত কিন্তু হবে তোমাদের হচ্ছে অধিকরণ কারক। হ্যাঁ, সেক্ষেত্রে গণিত কিন্তু হবে অধিকরণ কারক। তো তোমরা অধিকরণ কারকে আমরা উদাহরণ দেখলাম, এরকম আমরা অনেক উদাহরণ বলতে পারি, যে হচ্ছে কোথায় দিয়ে উদাহরণ দেয়, যে একটা উদাহরণ আছে যে হচ্ছে মনেতে আগুন জ্বলে, আমি এটা মুখে বলি, মনেতে আগুন জ্বলে চোখে কেন জ্বলে না? মনেতে আগুন জ্বলে মানে হচ্ছে মনে হচ্ছে একটা জায়গা বুঝাচ্ছে, মনে একটা জায়গা বুঝাচ্ছে, অর্থাৎ মনের মধ্যে আগুন জ্বলতেছে, একটা জায়গা মানে স্থান বুঝাচ্ছে। আমি বলছি যে স্থান, স্থান, সময় আর হচ্ছে বিষয় বুঝালে সেটা হচ্ছে অধিকরণ কারক। তাহলে মনেতে আগুন জ্বলে মানে হচ্ছে মনের মধ্যে আগুন জ্বলে, মন একটা জায়গা, সেক্ষেত্রে কিন্তু এখানে মনেতে কিন্তু হচ্ছে হবে অধিকরণ কারক, কারণ স্থান বুঝাচ্ছে। আবার যদি বলি যে মনেতে আগুন জ্বলে চোখে কেন জ্বলে না, মানে চোখে কেন জ্বলে না, মানে চোখটাও একটা স্থান বুঝাচ্ছে, চোখে কেন জ্বলে না, মনেতে আগুন জ্বলে চোখে কেন জ্বলে না। আবার যদি আমি বলি যে দিনে দিনে বাড়িতেছে দেনা, দিনে দিনে বাড়িতেছে দেনা, তাহলে দিনে দিনে, দিনে দিনে হচ্ছে সময় বুঝাচ্ছে, তাই না? দিনে দিনে সময় বুঝাচ্ছে, তার মানে এখানে দিনে দিনে হচ্ছে অধিকরণ কারক। তাহলে আবার যদি বলি হচ্ছে এরকম অনেক উদাহরণ দেওয়া যেতে পারে, যে আমরা রোজ স্কুলে যাই, রোজ মানে কি প্রতিদিন, মানে সময় বুঝাচ্ছে, সেক্ষেত্রে হচ্ছে রোজ হচ্ছে অধিকরণ কারক। কারণ আমি শুরুতেই বলে দিয়েছি অধিকরণ কারক মানে হচ্ছে সময়, স্থান আর হচ্ছে বিষয় বুঝালেই অধিকরণ কারক হবে। সেক্ষেত্রে যদি বুঝতে অসুবিধা হয় কখন, কোথায় আর কোন বিষয়, এটা দিয়ে প্রশ্ন, ক্রিয়াপদকে প্রশ্ন করতে হবে সবসময়, কারক মানে সবসময় ক্রিয়াপদকে প্রশ্ন করতে হবে। তো এটা দিয়ে প্রশ্ন করলে আমরা কিন্তু পেয়ে যাব। দিনে দিনে বাড়িতেছে দেনা, চোখেতে আগুন জ্বলে মনে কেন জ্বলে, মনেতে আগুন জ্বলে চোখে কেন জ্বলে না, এ দেহে প্রাণ আছে, এ দেহে, দেহে মানে একটা হচ্ছে শরীর বুঝাইছে, অর্থাৎ স্থান, জায়গা বুঝাইছে দেহে, সেক্ষেত্রেও কিন্তু দেহে, এখানে দেহের নিচে দাগ থাকলে দেহে হচ্ছে অধিকরণ কারক হবে। স্থান, সময় আর হচ্ছে বিষয় বুঝায়, সেক্ষেত্রে অধিকরণ কারক হয়। তো আরেকটা বিষয় হচ্ছে অধিকরণ কারক, যে একটা ক্রিয়া, একটা ক্রিয়া সম্পাদন হলে যদি আরেকটা ক্রিয়া, মানে ওই প্রভাবে, একটা ক্রিয়া সম্পাদনের প্রভাবে যদি আরেকটা ক্রিয়া 100% সম্পাদিত হয়, মানে একটা ক্রিয়া যখন সম্পন্ন হবে তার প্রভাবে আরেকটা ক্রিয়া অবশ্যই অবশ্যই আনডাউটলি অবশ্যই অবশ্যই সম্পাদিত হবে। যেমন আমি যদি বলি যে হচ্ছে কান্নায়, কান্নায়, কান্নায় শোক, কান্নায় শোক মন্দীভূত হয়, কান্নায় শোক মন, সরি, কান্নায় শোক মন্দীভূত হয়। তাহলে এখানে কান্না করা, কান্নায় মানে কান্না করা, কান্নায় মানে হচ্ছে কান্না করা, কান্না করা একটা ক্রিয়াপদ। তো কান্না করার ফলে শোকটা কি হয়? মন্দীভূত হয়, মন্দীভূত মানে হচ্ছে দূর হয় আর কি, এরকম বোঝাচ্ছে। তো কান্না করার ফলে, অর্থাৎ এটাও একটা ক্রিয়াপদ, এটাও একটা ক্রিয়াপদ, মানে এই ক্রিয়াপদটা সংগঠন হলো কিসের ফলে? এই ক্রিয়াপদটার ফলে, অর্থাৎ কান্না করার ফলে বা কান্নায় এই ক্রিয়াপদটা সংগঠিত হলো। তো সেই সেদিক থেকে কিন্তু আমরা কান্নায় কিন্তু হচ্ছে অধিকরণ কারক, কান্নায় হচ্ছে অধিকরণ কারক, অর্থাৎ একটা ক্রিয়া সম্পাদন হলে তার প্রভাবে আরেকটা ক্রিয়া 100% সম্পাদিত হবে, সেটা হচ্ছে অধিকরণ কারক। আমরা যদি আমরা উদাহরণে আসি, যে হচ্ছে সূর্যোদয়ে, মানে কি? সূর্য উঠলে, সূর্যোদয়ে, সূর্যোদয়ে অন্ধকার, হ্যাঁ, সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়, সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়, অর্থাৎ কি? সূর্যোদয় এটা একটা ক্রিয়া, অর্থাৎ সূর্য ওঠা একটা কাজ, সূর্যোদয় হওয়ার ফলে অন্ধকারটা কি হয়? দূরীভূত হয়, অর্থাৎ
যখন সূর্যোদয় হবে তখন অন্ধকার 100% আনডাউটলি দূর হয়ে যাবে। সেদিক থেকে একটা ক্রিয়ার প্রভাবে আরেকটা ক্রিয়া সম্পাদন হলে যার প্রভাবে সম্পাদন হবে সেটা হচ্ছে অধিকরণ কারক। সেটা হচ্ছে অধিকরণ কারক। তো এই হচ্ছে আমাদের অধিকরণ কারকের বিষয়। তো আমরা এখন অধিকরণ থেকে আমরা এখন অপাদানে চলে যাই। অপাদান কারক। তো অপাদান কারক হচ্ছে, অপাদান মানে হচ্ছে উৎপন্ন, যা থেকে। এখানে একটু মনে রাখতে হবে, যা থেকে। এই লেখাটা হচ্ছে আজকের এই অপাদান কারকের মাস্টার মাইন্ড বলা যেতে পারে। যা থেকে উৎপন্ন না দেয়, যা থেকে বিচ্যুত দেয়, বিচ্যুত, জাত, গৃহীত, রক্ষিত, আমার যে বলে যা থেকে বিচ্যুত, জাত, রক্ষিত, তারপর হচ্ছে ভীত, 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 যা থেকে বিচ্যুত, জাত, গৃহীত, রক্ষিত, ভীত হয়, তাই হচ্ছে অপাদান কারক। অপাদান কারক। তো যা থেকে, অর্থাৎ যা থেকে বিচ্যুত, জাত, গৃহীত, রক্ষিত, ভীত হয়, তাই অপাদান কারক। যা থেকে বা যা দেখে বা যা থেকে, এরকম। যদি আমি বলি, যদি এখানে ভীত থাকে, অর্থাৎ একটা বাক্যে যদি ভীত থাকে, তাহলে সেখানে অপাদান কারক দিয়ে চিন্তা করতে হবে। যদি আমি বলি যে বাবাকে বড্ড ভয় পাই, যদি বলি যে বাবাকে বড্ড, বা যদি বাবাকে বড্ড ভয়, যদি বলি যে বাবাকে হচ্ছে বড্ড ভয় পাই, তার মানে এখানে একটা ভীত, হ্যাঁ, এখানে ভীত অর্থাৎ ভীত হওয়ার একটা ক্লু আছে। তাহলে বাবাকে বড্ড ভয় পাই, তাহলে ভীত হবে কোথা থেকে? যা থেকে। আর যা থেকে মানে কি? বাবাকে এখানে বোঝাচ্ছে। অর্থাৎ আমরা বাবাকে বড্ড ভয়, মানে এখানে বাবাকে হচ্ছে অপাদান কারক। বাবাকে হচ্ছে অপাদান কারক। মানে ভয় পাওয়া আছে, তার মানে কাকে ভয় পাই বা কোথা থেকে ভয় পাই? মানে বাবাকে ভয় পাই বা বাবা থেকে ভয় পাই, এরকম। তো বাবাকে বড্ড ভয় পাই, সেক্ষেত্রে এখানে হচ্ছে বাবাকে হচ্ছে অপাদান কারক। আবার যদি বলে হচ্ছে গাছ থেকে পাতা ঝরে, গাছ থেকে, যদি বলি গাছ থেকে পাতা, গাছ থেকে পাতা ঝরে, তাহলে গাছ থেকে পাতা ঝরে, তাহলে পাতাটা কিন্তু হচ্ছে একটা গাছ থেকে, অর্থাৎ একটা, ধরো এটা একটা গাছ, এখানে কিন্তু পাতাটা ঝরে পড়তেছে, অর্থাৎ বিচ্যুত হচ্ছে, অর্থাৎ পাতা কিন্তু আর গাছে নাই। যদি বলতো যে গাছে পাতা আছে, সেক্ষেত্রে কিন্তু গাছ একটা, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু গাছ একটা স্থান হইতো। যদি বলে যে গাছে পাতা আছে, আমি আবার বলি, একটু কনফিউশন কিন্তু এখানেই, গাছে পাতা পাতা আছে, গাছে পাতা আছে, সেক্ষেত্রে গাছে পাতা আছে, সেক্ষেত্রে গাছ কিন্তু এখানে স্থানের ন্যায় কাজ করতেছে, অর্থাৎ গাছ একটা স্থান, সেখানে পাতা আছে, সেক্ষেত্রে কিন্তু গাছ একটা স্থানের ন্যায় কাজ করতেছে, গাছ একটা স্থান, সেখানে পাতা আছে, সেক্ষেত্রে কিন্তু গাছ হবে হচ্ছে অধিকরণ কারক, কারণ গাছে পাতা আছে মানে গাছ একটা জায়গা, সেখানে পাতা আছে, সেক্ষেত্রে হচ্ছে, তাহলে গাছে পাতা আছে, গাছ হচ্ছে একটা স্থান বুঝাচ্ছে, সেক্ষেত্রে গাছ কিন্তু এখানে অধিকরণ কারক। আর যদি বলতে গাছ থেকে পাতা ঝরে, তার মানে কি? গাছ থেকে পাতাটা বিচ্যুত হয়ে যাচ্ছে, ঝরে যাচ্ছে, বিচ্যুত, একটা শর্ত পূরণ হয়েছে, সেক্ষেত্রে কিন্তু যা থেকে বিচ্যুত বা যা থেকে, এই যা থেকে বিচ্যুত মানে গাছ থেকে বিচ্যুত হচ্ছে মানে ঝরে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু গাছ হবে হচ্ছে অপাদান কারক। আবার যদি বলি হচ্ছে গাছ, আর যদি বলি হচ্ছে ছাদ থেকে পানি পড়ে, ছাদ থেকে পানি পড়ে, ছাদ থেকে পানি পড়ে, তাহলে ছাদ থেকে পানি কি গড়িয়ে গড়িয়ে পড়তেছে মানে বিচ্যুত হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু ছাদ থেকে হবে হচ্ছে, ওই যে ছাদ থেকে কিন্তু হবে হচ্ছে অপাদান কারক। আবার যদি বলি হচ্ছে জমি থেকে ফসল হয়, জমি থেকে ফসল পাই, তাহলে কি এখানে ফসল পাই মানে জাত মানে হচ্ছে উৎপন্ন, এখানে উৎপন্ন, তাহলে জমি থেকে ফসল পাই মানে কি? জমি থেকে ফসল উৎপন্ন হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এখানে জমি হচ্ছে অপাদান কারক। আর যদি বলে যে জমিতে ফসল আছে, সেক্ষেত্রে কিন্তু জমি জায়গা বোঝাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু জমি হচ্ছে অধিকরণ কারক। তো আমরা সহজ একটা উদাহরণে যাই, যে হচ্ছে তিলে তিলে তৈল হয়, যদি বলি যে হচ্ছে তিলে 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 তৈল হয়, তার মানে কি? তিলে তৈল মানে কি? তিল থেকে তৈল হয়, তিল থেকে তৈল কি উৎপন্ন হয়, তাই না? একটা হচ্ছে, আর এখানে আছে তিলে তৈল আছে, খুব কমন একটা উদাহরণ, যেটা আমরা গুলিয়ে ফেলি। একটা হচ্ছে তিলে তৈল হয়, তিলে তৈল
আছে। আচ্ছা, একটা হচ্ছে যে তিলে তৈল হয় মানে কি, তিল থেকে তৈল হয়, মানে তিল থেকে তৈল হয় মানে তিল থেকে তৈল উৎপন্ন হয়, জাত হয়। সেক্ষেত্রে তিল কিন্তু হচ্ছে অপাদান কারক। আর একটা মনে রাখার টেকনিক যে হচ্ছে তিল কিন্তু হচ্ছে একরকম, তৈল কিন্তু হচ্ছে আরেক রকম। সেক্ষেত্রে অর্থাৎ তিল থেকে যখন তৈল হবে তখন কিন্তু একটা পরিবর্তন হবে, অর্থাৎ তিল দেখতে একরকম, তখন তৈল হয় তখন কিন্তু একটা পরিবর্তন হবে, মানে এখানে হয় যেহেতু। আর যেহেতু তিলে তৈল আছে, দেখি এখানে তিল কিন্তু একটা হচ্ছে স্থান বুঝাইছে, সেক্ষেত্রে কিন্তু তিল হচ্ছে অধিকরণ কারক। তিলে তৈল হয় মানে তিল থেকে তৈল উৎপন্ন হয়, সেক্ষেত্রে তিল হচ্ছে অবাদান কারক। আর তিলে তৈল আছে, এখানে তিল হচ্ছে স্থান বুঝাইছে, সে কারণে তিল হচ্ছে অধিকরণ কারক। তো আমরা অধিকরণ অপাদান শেষ করলাম, এখন চলে আসলাম সম্প্রদান কারকে। সম্প্রদান মানে হচ্ছে বিনা শর্তে দান করা, অর্থাৎ যেটা আমাদের কোনো শর্ত নাই সেই শর্তে দান করা। যদি আমরা হচ্ছে যদি বলছে ভিক্ষুককে ভিক্ষা দাও, ভিক্ষুককে যদি বলছে ভিক্ষুককে ভিক্ষা দাও, তাহলে আমরা কিন্তু ভিক্ষুককে একবারে ভিক্ষা দিয়ে দিই, আর কিন্তু এখানে কিন্তু আমাদের কোনো শর্ত থাকে না। সেক্ষেত্রে কিন্তু ভিক্ষুককে হচ্ছে সম্প্রদান কারক, অর্থাৎ যাকে যাকে দান করা হবে সে সম্প্রদান, যাকে দান করা হবে সে সম্প্রদান। তাহলে আমরা কাকে দান করতেছি? ভিক্ষুককে। যাকে দান করা হয় সেই সম্প্রদান, সে সম্প্রদান। তার মানে আমরা এখানে ভিক্ষুককে ভিক্ষা, যখন ভিক্ষুককে দান করতেছি তার মানে এখানে ভিক্ষুককে হচ্ছে সম্প্রদান কারক। তো আমরা যদি আবার বলি যে সৎ পাত্রে কন্যা দান করো, সৎ পাত্রে কন্যা দান করো, তাহলে কাকে দান করো কন্যা? যাকে বলছি যাকে দান করা হয় সে সম্প্রদান, তাহলে কাকে দান করো মানে সৎ পাত্রকে, অর্থাৎ সৎ পাত্র মানে কিন্তু এখানে হারি না, সৎ পাত্র মানে সৎ মানুষ, সৎ বর, সৎ স্বামী, সৎ পাত্রে কন্যা দান করো, তাহলে যাকে দান করা হয় সে সম্প্রদান, তাই না? তাহলে আমরা ভিক্ষুককে ভিক্ষা দাও, সেখানে ভিক্ষুককে হচ্ছে সম্প্রদান, এবং হচ্ছে সৎ পাত্রে কন্যা দান করো, সেক্ষেত্রে হচ্ছে সৎ পাত্রে হচ্ছে একটা, মানে সৎ পাত্র হচ্ছে সম্প্রদান। তো এরকম অনেক আছে। তো আরো যদি বলি হচ্ছে অন্ধ জনে দেহ আলো, অন্ধ অন্ধ জনে দেহ আলো, এখানে অন্ধ জনে দেহ আলো মানে হচ্ছে অন্ধজনকে পথ দেখাও, এরকম। সেক্ষেত্রে এখানে যাকে পথ দেখাবো বা যাকে দান করবো, বা সেখানে কিন্তু সব কিন্তু হচ্ছে স্বার্থ ছাড়া, অর্থাৎ শর্ত বা স্বার্থ ছাড়া, সেক্ষেত্রে কিন্তু এখানে অন্ধজনে হচ্ছে সম্প্রদান কারক। আবার যদি হচ্ছে ধোপাকে কাপড় দাও, একটু একটু ধোপাকে কাপড় দাও, অর্থাৎ ধোবাকে কাপড় দাও মানে হচ্ছে ধোবাকে কাপড়গুলো কাচার জন্য দাও, যেগুলো আবার ফেরত নেওয়া হবে, সেক্ষেত্রে কিন্তু ধোবাকে সম্প্রদান কারক হবে না। আবার যদি বলছে ধোবাকে কাপড় দান করো, আর ধোবা গরিব মানুষ, তাকে তো কাপড় দান করতে পারি, ধোবাকে কাপড় দান করো, সেক্ষেত্রে কিন্তু ধোবাকে হচ্ছে সম্প্রদান কারক হবে। তো আমরা সম্প্রদান কারক এই, তো আমরা আরো বিশদ আলোচনা জানবো পরবর্তী কোনো ক্লাসে। তো আমরা এখন চলে যাবো হচ্ছে করণ কারকে। তোমরা চলে যাবো হচ্ছে করণ কারকে। করণ কারক, তো করণ কারক মানে হচ্ছে উপকরণ। যদি আমরা করণ মানে হচ্ছে উপকরণ বা যন্ত্র বা সহায়ক বা মাধ্যম, অর্থাৎ কোনো যদি ক্রিয়া সম্পাদন যার মাধ্যমে করে থাকি বা যার দ্বারা করে থাকি, সেটাই হচ্ছে মূলত করণ কারক। যদি আমি বলি হচ্ছে আমি আমি কলমে লিখি, সেখানে কলমে কোন কারক? কলমে মানে কি, কলমের উপরে লিখি এরকম না, কলমে লিখি মানে কলম দ্বারা লিখি, তার মানে লেখার কাজটা কি কলম দিয়ে সম্পাদন হচ্ছে, অর্থাৎ কলম একটা উপকরণ, সেক্ষেত্রে কলম হচ্ছে করণ কারক। যদি বলা যায় দড়িতে বাঁধো, অর্থাৎ দড়িতে এখানে মনে হবে না, দড়িতে বাঁধো মানে কি দড়ি দিয়ে বাঁধো, অর্থাৎ আমরা একটা চোর ধরলাম যে ওটাকে দড়িতে বাঁধো মানে কি দড়ি দিয়ে বাঁধো, তাহলে বাঁধার উপকরণটা কি, মাধ্যমটা কি, উপায়টা কি? অবশ্যই দড়ি, সেক্ষেত্রে দড়ি এখানে হচ্ছে করণ কারক, করণ কারক। তো এরকম অনেক উদাহরণ আছে। যদি আমরা বলি একটা সহজ, মানে আমরা ভুল করে থাকি যেটা, যে হচ্ছে ছেলেরা 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 ফুটবল খেলে, ফুটবল খেলে, আর হচ্ছে বললাম যে ছেলেরা ক্রিকেট খেলে, তাহলে এখানে ক্রিকেট আর ফুটবল কোন কারক? অবশ্যই কিন্তু এখানে বলা যায় যে ক্রিকেট খেলে মানে ক্রিকেটও যা কারক ফুটবলও ওই কারক, কিন্তু এখানে না,
এখানে ছেলেরা ফুটবল খেলে মানে কি, ছেলেরা ফুটবল খেলে মানে হচ্ছে ছেলেরা ফুটবল দ্বারা খেলে, মানে ফুটবল দিয়ে খেলে, অর্থাৎ খেলার নামও ফুটবল, খেলার হচ্ছে উপকরণও ফুটবল। সেক্ষেত্রে ফুটবল হচ্ছে করণকারক হবে। কিন্তু ছেলেরা ক্রিকেট খেলে মানে কি, খেলার নাম ক্রিকেট কিন্তু খেলার উপকরণ কি ক্রিকেট, খেলার উপকরণ হচ্ছে ব্যাট বল স্টাম্প, তো এগুলা। সেক্ষেত্রে কিন্তু ক্রিকেট এখানে করণকারক হবে না। খেলার নাম আর উপকরণ যদি একই হয় সেক্ষেত্রে ওরা হচ্ছে করণকারক, খেলার নাম এবং উপকরণ ভিন্ন হলে সেটা অন্য কারক, সেটা আমরা একটু পরবর্তীতেই জানবো। তো আমরা করণ কারককে বিদায় জানিয়ে চলে আসলাম কর্ম এবং কর্তৃকারক, আমাদের সর্বশেষ কারকে চলে আসলাম। তো আমরা এখন আলোচনা করবো হচ্ছে কর্মকারক। কর্ম হচ্ছে যাকে যাকে মনে নেই। তো কর্মকারক হচ্ছে যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে। সেক্ষেত্রে আমরা যদি ক্রিয়াপদকে কি বা কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করি সেক্ষেত্রে কিন্তু আমরা কর্মকারক পেয়ে যাই। সেক্ষেত্রে কিন্তু আমরা কর্মকারক পেয়ে, যদি বলি যে হচ্ছে ডাক্তার ডাকো, ডাক্তার ডাকো, তার মানে কি কাকে ডাকো, ডাক্তারকে ডাকো, কাকে ডাকো, ডাক্তারকে ডাকো, মানে সেক্ষেত্রে কিন্তু ডাক্তার কিন্তু হচ্ছে কর্মকারক হয়ে যাবে, তাই না? সহজ উদাহরণ মনে করো যে আমি ভাত খাই, আমি ভাত খাই, যেটা সবাই ইয়ে করে, আমি ভাত খাই, সেক্ষেত্রে ভাতের নিচের দাগ, তাহলে আমি আমি কি খাই, কি খাই, আমি ভাত খাই, সেক্ষেত্রে ভাত কিন্তু হচ্ছে কর্মকারক। এরকম অনেক উদাহরণ আছে। তো ভাত, সেক্ষেত্রে ভাত হচ্ছে কর্মকারক। আবার যদি কোনো উদাহরণ আছে যে শিক্ষককে জানাও, শিক্ষককে জানাও, তাহলে কাকে জানাও, শিক্ষককে, কাকে দিয়ে প্রশ্ন করলে কোন কারক, কর্মকারক। আবার যদি বলি যে হচ্ছে ঝিকে মেরে, ঝিকে মেরে, ঝিকে মেরে, ঝিকে মেরে বউকে শেখানো, ঝিকে মেরে বউকে শেখানো, সেক্ষেত্রে এখানে ঝিকে আর বউকে নিচে দাগ থাকলে ঝিকে মেরে বউকে শেখানো, কাকে মেরে কাকে শেখানো, ঝিকে মেরে বউকে শেখানো, কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা কর্মকারক পেয়ে যাই। তো আমরা এখন চলে যাবো হচ্ছে কর্তৃকারকে। কর্তৃকারক মানে হচ্ছে যে নিজেই ক্রিয়া সম্পাদন করে, অর্থাৎ কর্তা, ইংরেজিতে যেটাকে বলে সাবজেক্ট। সেক্ষেত্রে আমরা কে বা কারা দিয়ে যদি ক্রিয়াপদকে প্রশ্ন করি সেক্ষেত্রে আমরা কর্তৃকারক পেয়ে যাব। কে বা কারা দিয়ে যদি প্রশ্ন করি, তো আর হচ্ছে যে কাজ করে, এখানে কে বা কারা দিয়ে প্রশ্ন হচ্ছে যে কাজ করবে, সে যে কাজ করে সে হচ্ছে, যে কাজ করে সে হচ্ছে কর্তৃকারক। তো আমি যদি বলি যে হচ্ছে সুমন, যদি বলি আমাদের সুমন স্যার, যে হচ্ছে সুমনকে, সুমনকে যেতে হবে, সুমনকে যেতে হবে, এখানে কিন্তু একটু ইয়ে আছে যে হচ্ছে কর্মকারকে আমরা শিখছিলাম যে হচ্ছে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে, কি বা কাকে দিয়ে, তাই না, কি বা কাকে দিয়ে। কিন্তু দেখো এখানে সুমনকে যেতে হবে, আমরা যদি বলি যে কাকে যেতে হবে, সুমনকে, সেক্ষেত্রে কিন্তু এখানে সুমনকে কিন্তু কর্মকারক হয়ে যায়। তো আমরা আগে প্রশ্ন করবো না, আমরা আগে দেখবো যে মানে এই কাজটা যে কাজ করে, অর্থাৎ যেতে হবে, যাওয়ার কাজটা কে কে করবে, যাওয়ার কাজটা অবশ্যই সুমন করবে, আমরা যাওয়ার কাজটা হচ্ছে অবশ্যই সুমন করবে, সেক্ষেত্রে কিন্তু সুমনকে হচ্ছে কর্তৃকারক। আমরা কিন্তু আগে প্রশ্ন করব না, তাহলে কিন্তু আমাদের ভুল হয়ে যাবে। আমরা যদি দেখি যে হচ্ছে, আমরা যদি দেখি যে হচ্ছে আমরা যদি প্রশ্ন করি যে কাকে যেতে হবে, সুমনকে যেতে হবে, সেক্ষেত্রে কিন্তু কর্মকারক হয় সুমনকে, তখন তখন কিন্তু ভুল হয়ে যাবে। আর আমরা যদি দেখি যে হচ্ছে যার নিচে দাগ দেওয়া সে কাজ করতে পারে কিনা, অর্থাৎ আমরা দেখবো যার নিচে দাগ দেওয়া সে যদি কাজ করতে পারে বা ওই ক্রিয়াটা সম্পাদন করতে পারে, তাহলে সেটা কোন রকমের প্রশ্ন ছাড়া, কি বা কাকে কারা এগুলো দিয়ে প্রশ্ন ছাড়াই সেটা হচ্ছে কর্তৃকারক, কোন রকমের প্রশ্ন ছাড়াই সেটা হচ্ছে কর্তৃকারক। আমরা যদি একটা আগে পড়ছিলাম যে হচ্ছে গাছ থেকে, গাছ, গাছ থেকে পাতা ঝরে, পাতা, পাতা ঝরে, তাহলে গাছ থেকে কোন কারক, অর্থাৎ গাছ থেকে পাতাটা বিচ্যুত হয়ে যাচ্ছে, তার মানে গাছ থেকে হচ্ছে অপাদান কারক। কিন্তু পাতাটা, পাতা ঝরে, তার মানে ঝরার কাজটা কে কে করতেছে, মানে কি ঝরতেছে, পাতা ঝরতেছে, মানে ঝরার কাজটা পাতায় নিজে নিজে ঝরতেছে, অর্থাৎ এই কাজটা ঝরার কাজটা পাতাই করতেছে, সেক্ষেত্রে কিন্তু পাতা হচ্ছে কর্তৃকারক, অর্থাৎ যে কাজ করে সে হচ্ছে কর্তৃকারক। এখন আমরা যদি বলি যে গাছ থেকে কি ঝরে, পাতা ঝরে, তার মানে কি দিয়ে প্রশ্ন করলে হচ্ছে কর্মকারক, সেক্ষেত্রে কিন্তু ভুল হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু মানে খুব একটা সাবধান বিষয়, সাবধানতার বিষয়, সেক্ষেত্রে কিন্তু ভুল হয়ে যাবে। পাতা ঝরার কাজটা, মানে ঝরার কাজটা পাতা নিজেই করতেছে, যে নিজেই কাজ করে সে হচ্ছে কর্তৃকারক, সেক্ষেত্রে কোনো প্রশ্ন লাগবে না।
প্রশ্ন করলেই ভুল হয়ে যাবে কিন্তু এরকম। তো একটু ভিডিওগুলো একটু টেনে টেনে দেখবা বা পিছনে ফিরে এসে দেখবা, অবশ্যই বুঝতে পারবা। তো আমরা আগে প্রশ্ন করব না, আগে দেখবো যে যার নিচে দাগ দেওয়া কর্তৃকারক আর কর্মকারকের ক্ষেত্রে আগে দেখবো যার নিচে দাগ দেওয়া সে কাজ করতেছে কিনা বা কাজ করতে পারতেছে কিনা, তাহলে কিন্তু সেটা হচ্ছে কর্তৃকারক হয়ে যাবে। আর যদি কাজ করতে না পারে সেক্ষেত্রে আমরা বিভিন্ন প্রশ্ন করে দেখবো যে কোন কারক হয়, কি দিয়ে কি বা কাকে দিয়ে কে বা কারা দিয়ে প্রশ্ন করে দেখবো। তো যাই হোক, তো আমরা এখানে আরেকটা উদাহরণ দেওয়া যায় যে তারা স্কুলে যায়, তারা স্কুলে যায়। সেক্ষেত্রে এখানে তারা কোন কারক, কারা স্কুলে যায়, তারা, তার মানে তারা এখানে হচ্ছে কর্তৃকারক। স্কুলে যায় মানে কি, স্কুল একটা জায়গা বোঝাচ্ছে, সেক্ষেত্রে হচ্ছে স্কুল কোন কারক, অধিকরণ কারক, স্থান বোঝাচ্ছে। তো আমাদের এই ছিল আজকের কারকের ক্লাস। তো আমরা পরবর্তীতে কারক সম্পর্কে আরো বিশদ ক্লাস দেওয়ার চেষ্টা করব। আমাদের হয়তো কিছু কিছু বিষয় স্কিপ হতে পারে, তোমরা গুলো বইয়ে দেখে নিবা। আর আমরা পরবর্তীতে আবারও কারক কারক নিয়ে তোমাদের সামনে সামনে আসবো অবশ্যই। তো আমরা কিছু উদাহরণ সলভ করে আজকের ক্লাসটা শেষ করি। তো আমরা আজকে কিছু উদাহরণ সলভ করে আজকের ক্লাসটার ইতি টানবো ইনশাআল্লাহ। তো আমরা যদি বলি হচ্ছে, ধরি যে ছাদ থেকে, আবার বলি, ছাদ থেকে, ছাদ থেকে পানি পড়ে, ছাদ থেকে পানি পড়ে। আর বললাম হচ্ছে ছাদ থেকে, ছাদ থেকে নদী দেখা যায়, নদী, বলে ছাদ থেকে পানি পড়ে আর হচ্ছে ছাদ থেকে নদী দেখা যায়। তার মানে এখানে ছাদ থেকে পানি পড়ে মানে কি, ছাদ থেকে পানিটা বিচ্যুত হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু ছাদ হবে হচ্ছে কোন কারক, অপাদান কারক। আর হচ্ছে ছাদ থেকে নদী দেখা যায় মানে কি, ছাদ একটা স্থান বুঝাইছে, ছাদে দাঁড়িয়ে আমি নদী দেখতেছি, সেক্ষেত্রে কিন্তু বিস্তৃত হচ্ছে না, কিছুই হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে এটা হবে হচ্ছে ছাদ কিন্তু হবে অধিকরণ, মানে স্থান বুঝাইছে। আবার যদি বলি হচ্ছে স্টেশনে, স্টেশনে ট্রেন, স্টেশনে ট্রেন দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে। আবার যদি আছে, আবার যদি বলি হচ্ছে স্টেশনে, সরি, ট্রেনটি স্টেশন ছাড়ছে, ট্রেনটি স্টেশন, ট্রেনটি স্টেশন ছাড়ছে। অর্থাৎ স্টেশনে ট্রেন দাঁড়িয়ে আছে, অর্থাৎ ট্রেনটা স্টেশনে দাঁড়ায় আছে, অর্থাৎ কোনো যাওয়া আসা বা বিচ্যুত হওয়া হচ্ছে না, সেক্ষেত্রে স্টেশনটা স্থানের ন্যায় কাজ করবে, সেক্ষেত্রে হচ্ছে স্টেশন অধিকরণ কারক। আর ট্রেনটি স্টেশন ছাড়ছে মানে কি, স্টেশন থেকে সরে যাচ্ছে, স্টেশন থেকে বিচ্যুত হচ্ছে বা সরে যাচ্ছে, সেক্ষেত্রে হচ্ছে স্টেশন হচ্ছে কোন কারক, অপাদান কারক, যা থেকে বিচ্যুত হয় সেটাই হচ্ছে অপাদান কারক, অপাদান কারক। তো অধিকরণ আর অপাদান নিয়ে আপনাদের মাঝে কনফিউশন থাকতে পারে, তো অবশ্যই আপনারা ভিডিওগুলো একটু পিছনে ফিরে গিয়ে দেখবেন। তো আমি আজকে এই কারকের ক্লাস আজকে এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। শিক্ষার্থী ভাই বোন, বা তোমাদের যা কথা দিয়েছিলাম আমি, বা আমরা যা কথা দিয়েছিলাম এই কথা রাখার জন্য আমরা সংকল্পবদ্ধ। তোমরা যদি পড়াশোনায় সংকল্পবদ্ধ থাকো, ইনশাল্লাহ তোমরা এখান থেকে অনেক ভালো একটা আউটপুট পাবা। ঠিক আছে? আর মাহিন ভাইয়ের ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্টে সবাই জানাবা, এবং জানাবাই। ঠিক আছে? ও অনেক সুন্দর বাংলা ক্লাস নেয়, ইভেন ও ইংলিশ ক্লাসও নিতে পারে, বাট ও এখন বাংলা ক্লাস বেশি ভালো পারে দেখি ওকে বাংলা ক্লাসে আমরা দিছি। হ্যাঁ, আর মাহিন ভাইয়ের তোমরা পরিচয় জেনে গেছো অলরেডি, এর আগের যে অ্যানাউন্সমেন্ট যে ক্লাসটা ছিল ওখানেই। তো সর্বপ্রথম কথা হলো এবং সর্বশেষ কথা হলো, আমাদের জন্য দোয়া করতে হবে যেন আমরা সুস্থ সবলভাবে তোমাদেরকে সম্পূর্ণভাবে পুরো এই এসএসসি 2025 সালের যে প্রস্তুতি ব্যাচটা আছে এই ব্যাচটা জার্নি শেষ করতে পারি। হ্যাঁ, তাহলে সবাই আমাদের জন্য দোয়া করবা। সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।